ওকে। তো সবাইকে আজকের এই সকালের প্রোগ্রামে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে গ্রো ইয়োর নলেজ। মানে আপনি আপনার নলেজকে বৃদ্ধি করেন। মানে ফরএভার বিজনেস করতে আপনার যেই ধরনের নলেজগুলোর প্রয়োজন আছে, যে ধরনের জ্ঞানগুলোর প্রয়োজন আছে, সেগুলো নিয়েই বেসিক্যালি আজকের প্রোগ্রামটাতে ডিসকাস করা হবে। সেগুলো নিয়েই হচ্ছে আজকের প্রোগ্রামে কথা বলা হবে। এবং আজকের এই প্রোগ্রামটা যিনি নিবেন, আজকের যিনি আমাদের ট্রেনার, তিনি কিন্তু এই বিজনেসে অলরেডি একজন সাকসেসফুল পারসন, যিনি এই ইন্ডাস্ট্রির এখন রাইট নাও একজন সিক্স ফিগার আর্নার। এবং স্টুডেন্ট লাইফে পড়াশোনা অবস্থায়, রানিং স্টুডেন্ট থাকা অবস্থায় যিনি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম করে থাকে। তার মানে বুঝতেই পারতেছেন যে তিনি তার নলেজকে কতটুকু গ্রো করলে এই স্টুডেন্ট লাইফে তিনি এত বড় সাফল্য অর্জন করতে পারে। সো আমরা তার এক্সপিরিয়েন্স থেকেই বেসিক্যালি আজকের আলোচনাটা শুনবো। আমরা সবাই তাকে অলরেডি চিনি, আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের এবং স্কিল রাইজ একাডেমির অত্যন্ত পরিচিত একজন ট্রেনার জয় বণিক, আমরা যার অত্যন্ত দুর্দান্ত হোস্টিং দেখি। তো আজকে উনি আমাদের সাথে তার এই দুর্দান্ত একটা টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন। সো আমি প্রত্যেককে বলবো যে তার এই আলোচনাটা অত্যন্ত মনোযোগ সহকারে সবাই রিসিভ করবেন। সো আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না, আমি চলে যাচ্ছি আজকের সরাসরি ট্রেনার জয় বণিকের কাছে। জি জয় বণিক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস বস, আশা করি আমাকেও ক্লিয়ার শোনা যাচ্ছে। ইয়াস, একদম ক্লিয়ার। সো স্টার্ট ইউর টপিক। জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত হোস্ট, এবং যার প্রচেষ্টায় আমাদের প্রতিদিনই সকালে একটা দুর্দান্ত সেশন আমরা সবাই এনজয় করছি, আমাদের আব্দুল্লাহ আল মাহাদি বসকে। এবং সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবর ন্যায় আজকেও আমরা আরেকটা সেশনে চলে এসেছি। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিব, সবাই একটু সময় দিবেন। সবাই একটু সময় দিবেন আমাকে। আহ কেউ একজন আমাকে একটু কনফার্ম করবেন আমার স্ক্রিন অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমাদের কোহোস্ট যদি কেউ থেকে থাকেন, একটু আনমিউট করে বললে আমার জন্য সুবিধা হবে। জি, আপনার স্ক্রিন এবং সাউন্ড সম্পূর্ণ ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এবং সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকের টপিক আপনারা অলরেডি সবাই জানেন, এবং আমার পরিচয় আমি শুরুতেই দিয়ে নিচ্ছি। আমি জয় বণিক, ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল অ্যান্ড মেন্টর প্রোগ্রেসিভ ক্লাব। সো আমাদের টপিক যেটা আজকে, গ্রো ইওর নলেজ। আমাদের সম্মানিত হোস্ট অলরেডি আমাদের টপিক সম্পর্কে বলে গিয়েছেন। দেখেন, যেটা আমাদের আহ, দরকার, আমাদের নলেজ যদি আমরা বৃদ্ধি না করি নেটওয়ার্ক মার্কেটিং করতে বা ফরএভার লিভিং এর সাথে যদি আমি ভালো কিছু করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি যদি আমার নলেজটা প্রতিনিয়ত ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে না আসি, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ভালো করা একটা ড্রিমই থেকে যাবে। আপনি যদি আপনার বেসিক জায়গাটা ঠিক না রাখেন, তাহলে আমি কখনোই চিন্তা করতে পারি না যে আমি এই জায়গা থেকে একটা সময় 1 লাখ প্লাস ইনকাম করব। এবং অলরেডি যারা করছে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের এখনো কিন্তু নলেজটা গ্রো করতেছে।
তাহলে যেহেতু যারা সিক্স ফিগার আর্নে চলে আসছে, তারা যেহেতু এখনো এটা করতেছে, তাহলে আপনি আপনার জায়গা থেকে কতটুকু করছেন, এই অ্যান্সার কিন্তু আপনার কাছে আছে। দেখেন, প্রথমে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, যে টেক ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া। দেখেন, পৃথিবীতে আমরা যে যেখানে আছি, যে যে প্রফেশনে আছি, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরের পিছনেই কিন্তু একটা ডিসিশন ছিল বা একটা ডিসিশন থাকে। আপনি স্টুডেন্ট, আপনি আজকে যে ইউনিভার্সিটিতে আছেন বা যে কলেজে আছেন বা যেখানেই আছেন, আপনি যে কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ওইখানে ভর্তি হওয়ার পেছনে কিন্তু আপনার একটা ডিসিশন ছিল। আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন, ওই সাবজেক্টটা নেওয়ার পেছনেও কিন্তু আপনার একটা ডিসিশন ছিল। আবার আপনি একটা জায়গায় জব করতেছেন, আপনি ওই কোম্পানিতে জব করবেন কি করবেন না, এটার পেছনেও কিন্তু আপনার একটা ডিসিশন ছিল। মূল কথা হচ্ছে, আপনি যখনই কোনো কিছুর জন্য একটা ডিসিশন সেট করতেছেন, তখনই কিন্তু আপনার একটা কাজ শুরু হচ্ছে। এবং যখন আপনার কাজটা শুরু হচ্ছে, তখনই আপনি একটা রেজাল্ট পাচ্ছেন। এখন রেজাল্ট হয় নেগেটিভ হতে পারে, হয় পজিটিভ হতে পারে, এটা পরের বিষয়। বাট কাজ কিন্তু আমার ডিসিশন নেওয়ার পরেই শুরু হচ্ছে। আজকে আমরা দেখেন, যারা ফরওয়ার্ড বিজনেসটা করতেছি, যারা আমরা এফবিও, এই বিজনেসে যুক্ত হওয়ার সময়ও কিন্তু কি করেছি, টুসিসি করেছি। এখন এই টুসিসি হওয়ার পেছনেও কিন্তু, বা টুসিসি করার পেছনেও কিন্তু চার্জের একটা ডিসিশন ছিল। আপনি কোনো না কোনো কারণ দেখেই কিন্তু এখানে টুসিসিটা কমপ্লিট করেছেন। এরপর যখন টুসিসি আপনার কমপ্লিট হলো, যখন আপনার টুসিসি ডান হলো, তখন আপনি চিন্তা করতেছেন কি, হয় আমি সুপারভাইজার হব, হয় আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হব বা ম্যানেজার হব, অথবা আমি এই মাসে 5সিসির বিজনেস করব। যে যার টার্গেট নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। তো কোশ্চেন হচ্ছে, এই যে আমরা ফরএভার 2সিসি করলাম, এখন আপনি আসলে ডিসিশনটা কিভাবে নিচ্ছেন? আপনি কি ফরএভারে ম্যানেজার হওয়ার জন্য ডিসিশন নিচ্ছেন? আপনি কি সুপারভাইজার হওয়ার জন্য ডিসিশন নিচ্ছেন? নাকি আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার ডিসিশন নিচ্ছেন? কোন ডিসিশনটা আপনি নিচ্ছেন? নাকি আপনি এভাবে ডিসিশন নিচ্ছেন যে দেখি প্রথম 2-3 মাস যদি এখানে ইনকাম করা যায়, তাহলে এখানে কন্টিনিউ করব, আদারওয়াইজ এখানে খুব একটা থাকা হবে না। আপনি যদি এই টাইপের ডিসিশন নিয়ে থাকেন, আপনার ডিসিশন যদি এইভাবে নড়বড়ে থাকে, তাহলে আপনি কখনোই এখানে টিকবেন না। আপনি ওই 2-3 মাস পরে দেখবেন আপনি ঝরে গেছেন। এবং এর বহুত এক্সাম্পল কিন্তু আমাদের আছে, আমরা অলরেডি কিন্তু দেখি। সো আপনি যখন কোনো কিছু নিয়ে স্ট্রং একটা ডিসিশন সেট আপ করতে পারবেন, আপনি যখন একটা স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে পারবেন, তখনই কিন্তু আপনি একটা সেক্টর থেকে, মেইনলি নেটওয়ার্ক মার্কেটিং বা ফরএভার লিভিং থেকে, অনেক ভালো কিছু বা অনেক ভালো জায়গায় আপনি যেতে পারবেন। এই জন্য কি বলা হয় দেখেন, একটা ডিসিশনটাকে কি বলা হয়, যে মোর দ্যান এনিথিং এলস, ইটস ইউর ডিসিশন। আপনার সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনার একটা সিদ্ধান্ত। নট দ্য কন্ডিশন অফ আওয়ার লাইফ দ্যাট ডিটারমাইন আওয়ার সাকসেস। আমাদের জীবনের অবস্থা কি সেটা মূল বিষয় না। আমাদের সাফল্যটা নির্ধারণ করে হচ্ছে কোথায়, আমাদের একটা সিদ্ধান্ত, হচ্ছে একটা স্ট্রং সিদ্ধান্তের মাধ্যমে, একটা স্ট্রং ডিসিশনের মাধ্যমে। যদি আপনার ডিসিশন এরকম থাকেন যে আপনি ম্যানেজার হবেনই, আপনার ডিসিশন ফাইনাল। আজকে দেখেন, প্রোগ্রেসিভ ক্লাবের যত ম্যানেজার প্যানেল আছে, প্রত্যেকটা ব্যক্তি ডিসিশন সেট করেছে। যে আমাদের রিসেন্ট ব্র্যান্ড নিউ কিছু ম্যানেজার আমরা দেখতে পেলাম 2025 সালে এন্ডিং এ, ডিসেম্বর মাসে। তাহলে দেখেন, আজকে এত এত ম্যানেজার প্রোগ্রেসিভ ক্লাবে, প্রতিনিয়ত ম্যানেজারের সংখ্যা বাড়ছে, আরো বাড়বে। এটা কেন হচ্ছে? কারণ সে তার জায়গা থেকে তার স্ট্রং ডিসিশন সে মেক করেছে যে না, আমার ম্যানেজার হতেই হবে। সো আপনি যদি আপনার ডিসিশনটা এভাবে স্ট্রংলি সেট করেন, তাতে আপনার সাথে কেউ আসুক বা না আসুক, আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, ডিসিশন ফাইনাল আপনি ম্যানেজার হবেন, তার মানে আপনি ম্যানেজার হবেন। এরকম যদি স্ট্রং একটা ডিসিশন থাকে, তাহলেই দেখবেন আপনি একটা জায়গায় চলে এসেছেন। আবার দেখেন, আমাদের সাথে কিন্তু প্রতি মাসেই, কম হোক বেশি হোক, যেহেতু এখন 10সিসিতে হচ্ছে সুপারভাইজার, প্রতি মাসেই কিন্তু আমাদের সুপারভাইজারও কিন্তু বের হচ্ছে, অনেক বের হচ্ছে।
এখন এটাও বা কেন হচ্ছে? কারণ আপনি না করলেও কেউ না কেউ মাসের ১ তারিখে ডিসিশন নিয়ে ফেলেছে যে সে এই মাসে কি করবে। তার এই মাসের গোলটা কি? তার এই মাসের লক্ষ্য কি? সে কি চায়? এই ডিসিশন, এই পেপার ওয়ার্ক, এই অ্যাকশন কিন্তু সে নিয়ে ফেলেছে। এজন্যই কিন্তু দিন শেষে কোথায়? আমরা কিন্তু একটা জায়গায় প্রতি মাসেই কাউকে না কাউকে দেখি। সো যাদেরকে দেখি না, হয় তাদের কোনো হচ্ছে ডিসিশন সেটআপ ছিল না, বা ডিসিশন সেটআপ থাকলেও তার কোনো স্ট্রং ডিসিশন ছিল না। আবার দেখেন আজকে আমাদের টিমে কম বেশি প্রত্যেকের টিমেই কিন্তু দেখবেন যে আমাদের যারা এফবিওরা আছে, আসিফ ভাই স্ক্রিনে দাগাদাগি করবেন না। স্ক্রিনে কোনো কাজ নেই, কাইন্ডলি একটু প্রোগ্রামে মনোযোগী হন। আমাদের কোহোস্ট যারা আছেন একটু খেয়াল রাখবেন বিষয়গুলো। ওকে, আচ্ছা, একটা মিনিট। ওকে, যে জায়গাটায় ছিলাম, দেখেন আমাদের অনেক এফবিও কিন্তু প্রত্যেকটা টিমেই আছে। দেখবেন যে তারা ফরএভার টু সিসি করে, টু সিসি করার পর মানে খুব একটা কাজের প্রতি সিরিয়াসনেস থাকে না, যে ট্রেনিং প্রোগ্রাম ঠিকভাবে করতেছে না, বা হচ্ছে আপনি যখন যেভাবে বলতেছেন আপনাকে ঠিকভাবে রেসপন্স করতেছে না। মানে সোজা কথা হচ্ছে তাকে আপনার প্রতিনিয়ত পুশ করা লাগতেছে, তাকে আপনি ফিল করাতে পারছেন না এই জায়গাটা আসলে কতটা বড়। এখন এটাও বা কেন হচ্ছে? এটাও ওই কারণটাই হচ্ছে, সেটা হচ্ছে যে সে এখনো তার জায়গা থেকে স্ট্রং কোনো ডিসিশনে আসতে পারেনি, যে সে আসলে ফরওয়ার্ডটা কোন পারপাসে করবে, সে কেন এখানে ট্রেনিং করবে, সে কেন এখানে একটা মানুষকে ইনভাইট করবে, বা ফরএভারের আমাদের যে বেসিক কাজগুলো আছে সেটা কেন করবে, সেই কেনর উত্তরই তার কাছে নেই। তাহলে সে কেন করবে বলেন? তাহলে দেখেন এটার পিছনে এইটাই হচ্ছে কারণ, যে সে তার জায়গা থেকে আজকে যে এক্সকিউজ গুলো দিচ্ছে, আজকে যে বাহানাগুলো দেখাচ্ছে, বা সিরিয়াসনেস এর যে অভাবটা আমরা তার মধ্যে দেখতেছি, এটা ওই একটা কারণেই যে হয় আপনি অ্যাজ এ লিডার হিসেবে তাকে হচ্ছে স্ট্রং কোনো ডিসিশনের জায়গায় নিয়ে আসতে পারেননি, এবং সে তার জায়গা থেকে তো আরো নিজে পারেইনি, এই জন্যই আজকে তার এই বিষয়গুলো হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের দায়িত্বটা কি হবে? এক্ষেত্রে দায়িত্বটা হচ্ছে আমার তাকে নিয়ে বসতে হবে অ্যাজ এ লিডার, যারা লিডার আছি, এবং তাকেও আপনার মতো করে একটা স্ট্রং ডিসিশন মেক করাতে হবে, যাতে আপনার মতো সেও এখানে একটা ভালো জায়গায় যেতে পারে। এবং দেখবেন আপনি যখন টিমের মধ্যে এই হ্যাবিটটা চালু করবেন, আপনি বড় কিছু করতে হলে, আপনি সাকসেস হতে চাইলে আপনার তো টিম সহই হতে হবে। তো যখন আপনি টিমে এই কালচারটা তৈরি করতে পারবেন, তখন দেখবেন আপনি এবং আপনার টিমটা একটা সাকসেসফুল টিমে পরিণত হবে। এবং আপনার ওই এফবিওটা, যে এফবিওটা কোনো পারপাস পাচ্ছে না, যে এফবিওটার কোনো স্ট্রং ডিসিশন আজকে নেই, সেও দেখবেন আপনার টিমের সব থেকে ভ্যালুয়েবল একজন এফবিও হবে। তো আমরা যে কোনো কিছুর আগে একটা স্ট্রং ডিসিশন মেক করব, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, ওয়েট একটা মিনিট। দেখেন আহ, পরবর্তী স্লাইডে কি বলা হচ্ছে, রাইট ডিসিশন এন্ড মোর এফোর্ট। দেখেন আমরা যখন একটা সিদ্ধান্ত নিব, এখানেও একটা কথা আছে। ধরেন আপনার ওই সিদ্ধান্তটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আপনি ওই ডিসিশন নিলেও কোনো লাভ নেই। আবার আপনি ধরেন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনার সিদ্ধান্তটা সঠিক, কিন্তু ওই অনুযায়ী আপনার এফোর্টটা নেই। রাইট ডিসিশন এন্ড মোর এফোর্ট, আপনার ওই সিদ্ধান্ত অনুযায়ী আপনার যে পরিশ্রমটা দরকার ছিল, আপনার যে এফোর্ট আপনি এখানে দিবেন, আপনি সেটা দিচ্ছেন না। তাহলে আপনি শুধু সঠিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু বসে থাকলেই হবে না। আবার আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর আপনি যদি সেই অনুযায়ী কাজ না করেন, সেই অনুযায়ী যদি পরিশ্রম না করেন, তাহলেও কিন্তু হবে না। আজকে আমরা দেখেন অনেকেই কিন্তু আমাদের আপলাইনদের কাছে বলি এভাবে যে ভাই আমিও সিক্স ফিগার আর্নে চলে যেতে চাই, আমিও আপনার মতো লাইফ স্টাইলে যেতে চাই, বা আমিও এটা করব ওইটা করব। এরকম অনেক কিছু কিন্তু আমরা আমাদের আপলাইন ম্যানেজার বা আপলাইন লিডার যারা আছে এদেরকে বলি। বাট দেখা যায়
অ্যাকশনের বেলায় আপনাকে পাওয়া যাচ্ছে না। আপনি শুধু মুখে মুখেই হচ্ছে ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছেন যে ভাই আমি এটা করব ওইটা করব। এখন এতে কি হচ্ছে দেখেন, এতে দিন শেষে লস কিন্তু আপনার। না আপনি সামনের দিকে মুভ করতে পারতেছেন, না আপনি পেছনেও ব্যাক করতে পারতেছেন। কেন? কারণ হচ্ছে দেখেন, পেছনে ব্যাক করারও কিন্তু আপনার সুযোগ নাই যদি আপনি ফরওয়ার্ড থেকে কন্টিনিউ এখানে আসলেই ভালোভাবে করতে চান। তাহলে দেখেন, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আবার সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কিন্তু মোর এফোর্ট, অধিক পরিশ্রমও কিন্তু আমাদের করতে হবে। জন্যই বলা হয় কি যে টু অ্যাচিভ ইউর ড্রিম ইউ হ্যাভ টু মেক দ্য রাইট ডিসিশন অ্যান্ড মোর এফোর্ট। আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনি সঠিক সিদ্ধান্তর পাশাপাশি অধিক প্রচেষ্টা করুন। ওকে, দেখেন, সাকসেডিং ইন টুডেজ বিজনেস ওয়ার্ল্ড, এখনকার বিশ্বে আসলে মানুষ কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করছে দেখেন। আহ একটা বিষয় আমি এখানে অ্যাড করেছি। নাম্বার ওয়ান হচ্ছে কি স্ট্রেস অ্যান্ড ওভারওয়ার্ক, নাম্বার টু হচ্ছে অ্যাক্সেলারেটেড এজিং, নাম্বার থ্রি হচ্ছে ক্রনিক ডিজিজ, আর নাম্বার ফোর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। আচ্ছা, দেখেন, আজকালকার বিশ্বে মানুষ কিন্তু আর আগের মতো নেই। আগের মতো কেন নেই? মানুষ এখন সাকসেস হওয়ার জন্য প্রতিনিয়ত যে যার জায়গা থেকে কিন্তু প্রতিনিয়ত রিসার্চ করছে। হ্যাঁ, যে আজকে তারা কোনো সিস্টেম নিয়ে কাজ করছে, হয় তারা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে, বা কোন সিস্টেম গুলোর চাহিদা এখন সব থেকে বেশি, কোন প্রোডাক্টের চাহিদা এখন সব থেকে বেশি, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ প্রতিনিয়ত সাকসেস হওয়ার জন্য যে যার জায়গা থেকে কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছে। তো আমি ওখান থেকেই এই চারটা পয়েন্ট হচ্ছে অ্যাড করলাম। দেখেন, প্রথমে যেটা বলা হচ্ছে স্ট্রেস অ্যান্ড ওভারওয়ার্ক, মানুষ কিন্তু এখন আর আগের মতো অধিক পরিশ্রম করতে চায় না, অধিক কাজ করতে চায় না, মানসিক চাপটা নিতে চায় না। সে কিভাবে একটু রিল্যাক্সে কাজ করবে, সে কিভাবে একটু স্মার্ট ওয়ার্ক করবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু মানুষ সারা বিশ্বে এখন প্রচুর হইচই, বা সেই দিকে কিন্তু মানুষ এখন সব থেকে বেশি ঝুঁকছে। সো আগের মতো কিন্তু মানুষ এখন মানে খুবই কম। আপনি রেশিও যদি হিসাব করেন গ্লোবালি, যে এখন কিন্তু আগের মতো দেখেন, এখন এআই যুগ আসছে। অনেকেই হচ্ছে ফিজিক্যালি অফিস কিন্তু এখন আর করতে পারতেছে না, অনেকের জব চলে গেছে। তাহলে সব দিক মিলিয়ে মানুষ কিন্তু এখন, আপনি যেভাবেই বলেন সেটা অনলাইন হোক আর অফলাইন হোক, একটু রিল্যাক্সে কিভাবে কাজ করা যায় মানুষ কিন্তু এখন সেইভাবে ঢুকছে, কেউ স্ট্রেস নিতে চাচ্ছে না। এরপর নাম্বার টু হচ্ছে কি অ্যাক্সিলারেটেড এজিং। এই যে দেখেন, আমাদের দেখা যাচ্ছে যে একটা বয়সের পরে খুব দ্রুত আমাদের বার্ধক্য চলে আসে। হ্যাঁ, এখন সবাই কিন্তু ভাই সবাইকে নিয়ে খুবই কনসার্ন। কেউ কিন্তু চায় না যে তার খুবই অল্প বয়সে তার একটা চেহারার মধ্যে একটা বার্ধক্য চলে আসে। এই জিনিসগুলো কিন্তু কেউ চায় না। সবাই কিন্তু নিজেকে নিয়ে কনসার্ন থাকায় আর এই বার্ধক্যজনিত সমস্যা কিভাবে কমানো যায় বা কিভাবে এটা রোধ করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে, এই আইডিয়া গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত কাজ করছে। এরপর নাম্বার থ্রি হচ্ছে কি ক্রনিক ডিজিজ, যে মারাত্মক রোগে কিন্তু ভাই আমি আপনি কেউ আক্রান্ত হতে চাই না, আমরা প্রত্যেকে চাই সুস্থ থাকতে। তো এই সুস্থ থাকার জন্য মানুষ কিন্তু এখন প্রতিনিয়ত ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট নিচ্ছে, এক্সারসাইজ করছে, একটা হেলদি রুটিন মেনটেন করছে। সবাই দিন শেষে নিজেকে নিয়ে আহ, এতটা হচ্ছে ব্যস্ত হয়ে পড়েছে যে আমি যত কিছুই করি আমার আগে সুস্থ থাকতে হবে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু সারা বিশ্বে এখন প্রচুর মানুষ ঝুঁকছে কিভাবে সুস্থ থাকা যায়। যদিও এটা সবাই চায়, বাট আজকে থেকে অনেক আগের দিনে কিন্তু মানুষের জানা থাকতো না যে আমরা আসলে সুস্থ থাকতে পারি কিভাবে, সেই আইডিয়া কিন্তু ছিল না। ওকে, নাম্বার ফোর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এই যে দেখেন, আজকে কারণে ও কারণে আমাদের আমাদের দেশের কথাই যদি চিন্তা করেন, যে বিভিন্ন জায়গায় যে পরিবেশ দূষণ হচ্ছে বিভিন্ন কারণে। এখন এই যে এনভায়রনমেন্ট পলিউশনটা হচ্ছে, এটা যাতে না হয়, এর আগের যে প্রিভিয়াস আইডিয়াটা বা প্রিভিয়াস যে কাজগুলো, এগুলো নিয়ে দেখা গেছে সারা ওয়ার্ল্ড এখন প্রচুর পরিমাণে কাজ করতেছে, যাতে পরিবেশ দূষণটা রোধ করা যায়। যদি আমাদের পরিবেশটা ভালো থাকে চারপাশের, তাহলে দেখবেন আমরা কিন্তু একটা সুস্থ লাইফস্টাইলে সবাই থাকতে পারবো। এখন এই যে চারটা বিষয় নিয়ে আমি কথা বললাম, আপনি একটু খেয়াল করে দেখেন, এই চারটা বিষয়ে
যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রবলেম সলভিং একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। এখন আপনি একটা বার চিন্তা করেন তো, আমি আপনি যে বিজনেসটায় আছি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল, আমাদের এই সিস্টেমটা বা আমাদের এই কোম্পানিটাও কি প্রবলেম সলভিং একটা কোম্পানি না? আমাদের এই প্রোডাক্টস যারা ওয়ার্ল্ডে 47 বছর ধরে রাজত্ব করতেছে, আমাদের এই প্রোডাক্ট গুলো কি প্রবলেম সলভিং প্রোডাক্ট না? আজকে আমরা যারা প্রোডাক্ট ইউজার, বেস্ট ইউজার, যাদের আমাদের ফরএভারের প্রোডাক্ট ছাড়া চলছে না বা চলবে না, আমরা কিন্তু জানি যে ফরএভারের প্রোডাক্ট আসলে কি রকম, বা ফরএভারের প্রোডাক্ট আমার লাইফে কি পরিমাণ দরকার, আমার ফ্যামিলিতে কি পরিমাণ দরকার, আমার আশেপাশের মানুষের কি পরিমাণ দরকার। তাহলে এই যে একটা প্রবলেম সলভিং কোম্পানি বা প্রবলেম সলভিং সিস্টেম এবং প্রবলেম সলভিং প্রোডাক্টস, এই ব্যাপারগুলোতে যেহেতু সারা বিশ্বের মানুষ এখন ঝুঁকছে বা অলরেডি এটা নিয়ে রিসার্চ যে যার জায়গা থেকে করতেছে, বাট আমি আপনি কিন্তু অলরেডি এই জায়গায় আছি। সো মানুষ এখন সাকসেস হওয়ার জন্য এই ব্যবসায়িক বিশ্বে যে আইডিয়া গুলো নিয়ে কাজ করছে, তার অলরেডি কিন্তু একটা জায়গায় আমি আপনি আছি। তো আপনিও কিন্তু সাকসেস ডেফিনেটলি হবেন। আপনার সিস্টেম, আপনার কোম্পানি, আপনার প্রোডাক্ট সব কিন্তু আপনার হাতে রেডি। তাহলে ওই যে কোশ্চেন হচ্ছে প্রথম ওইটাই, যে আপনি আসলে সঠিক ডিসিশনটা এখনো নিতে পারতেছেন কিনা। ওকে, এরপর দেখেন, আহ, একটা রিসার্চে একজন ভদ্রলোক বলেছিলেন, জাপানিজ একজন ভদ্রলোক, যে ইফ পসিবল ইউ বিল্ড এ সিস্টেম, যদি সম্ভব হয় আপনি একটা সিস্টেম তৈরি করেন। ইফ ইটস নট পসিবল ইউ বাই এ সিস্টেম, আপনার যদি একটা সিস্টেম বিল্ড করা পসিবল না হয় তাহলে হচ্ছে কি আপনি একটা সিস্টেম কিনে ফেলেন। ইফ ইউ উইল ডু নাথিং টু টেক এ সিস্টেম, আপনার যদি উপরের দুইটার একটাও পসিবল না হয় তাহলে আপনি একটা সিস্টেম গ্রহণ করেন। দেখেন যে কথাটা একটু আগে বলেছিলাম, যে আপনি অলরেডি কিন্তু সেই সিস্টেমে আছেন। ভাই দেখেন, আজকে নেটওয়ার্ক মার্কেটিং যে কোম্পানিগুলো রয়েছে বা সারা বিশ্বে যারা কাজ করতেছে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, সব জায়গারই কিন্তু দেখবেন একটা সিস্টেম আছে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমেই তো তারা বিজনেসটা করতেছে। আবার দেখেন, সিস্টেমের কারণেই এখন কিন্তু আপনি ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন, আপনার কিন্তু ব্যাংকে যাওয়া লাগবে এমন কোনো কথা নেই। আপনি কোথাও যেতে চাচ্ছেন, আপনার গাড়ির জন্য ওয়েট করতে হবে বা হচ্ছে মানুষজন ঠেলে গাড়িতে উঠতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি চাইলে উবার কল করতে পারেন, আপনি চাইলেই কিন্তু খাবার বাসায় বসে অর্ডার করতে পারেন। তাহলে এই যে দেখেন, এই যে বিষয়গুলো কেন হচ্ছে, বিকজ অফ একটা সিস্টেম। আপনি যদি একটা সিস্টেমকে ফলো না করেন, একটা সিস্টেমের সাথে যদি আপনি নিজেকে না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি এই যে 2026 সাল চলতেছে, কখনোই এই দুনিয়ায় আপনি টিকে থাকতে পারবেন না। আপনার যে কোনো একটা জিনিস আপনার চুজ করতেই হবে। যদি আপনার পসিবল হয় আপনি সিস্টেম তৈরি করেন, যদি আপনার অনেক টাকা থাকে তাহলে আপনি একটা সিস্টেম কিনেন, বাট এই দুটোর একটাও যদি না থাকে কোনো সমস্যা নেই। ওই ভদ্রলোক যেটা বলছে, যে আপনি একটা সিস্টেমকে একটা সিস্টেমকে হচ্ছে গ্রহণ করেন। তাহলে আমি আপনি যে জায়গায় আছি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বা ডিরেক্ট সেলিং বিজনেস যাই বলেন, আমরা কিন্তু এই সিস্টেমটাকে গ্রহণ করেছি। এবং যেহেতু গ্রহণ করেছি, আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা চাইলে আমাদের লাইফের যত গোল, আমাদের যত পরিকল্পনা, আমরা কিন্তু বাস্তবায়ন তখনই করতে পারবো যখন এই সিস্টেমটা আমরা প্রপার ভাবে রিসিভ করতে পারবো। আজকে দেখেন, একটা সময় ছিল যখন মানুষের হাতে হাতে কিন্তু নোকিয়া ফোন ছিল। আপনারা সবাই হয়তো কম বেশি সবাই জানেন আশা করি। তো যখন নোকিয়া ফোন ছিল, তখন কিন্তু কি তাদের বিজনেসটা কিন্তু পুরো হচ্ছে, মানে এটাকে কিভাবে বলবো, আগুন বিজনেস ছিল। মানে নোকিয়া কোম্পানির আশেপাশে কিন্তু তখন কেউ ছিলই না। বাট যখন অ্যান্ড্রয়েড ফোন আসলো বা অ্যান্ড্রয়েড সিস্টেম আসলো, যারাই সাথে সাথে ওই অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে রিসিভ করেছে, তারা কিন্তু কি একটা অন্য ধরনের রেভলিউশন সারা দুনিয়া নিয়ে আসছে, বা একটা অন্যরকম মার্কেট প্লেস কিন্তু এই অ্যান্ড্রয়েড সিস্টেম তৈরি করে ফেলেছে। বাট নোকিয়া এখানে যে ভুলটা করেছে, তারা কিন্তু সাথে সাথে ওই অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে রিসিভ করেনি। এতে কি হলো, এখন কার হাতে ভাই নোকিয়া ফোন আছে আমাকে কেউ বলতে পারবেন? জানি না কয়জনের হাতে আছে নাকি নাই, বা আসলে লাখের মধ্যে একটা দেখা যাবে কিনা নট শিওর। বাট আজকে কিন্তু নোকিয়া কোম্পানি হারিয়ে গিয়েছে, নাই কিন্তু।
তাহলে আমরা যদি একটা সিস্টেমকে সঠিকভাবে রিসিভও করতে না পারি, যেহেতু আমার কাছে অনেক টাকা নাই, যেহেতু আমি নিজে একটা সিস্টেম বিল্ডও করতে পারবো না, তাহলে আমার কাছে অপশন কোনটা? অপশন হচ্ছে আমার একটা সিস্টেম আমি রিসিভ করতে পারি। তাহলে সেক্ষেত্রে যদি আমি প্রপার ওয়েতে এটা রিসিভ করতে না পারি, তাহলেও আমাকেও কিন্তু অ্যাজ এ এফবিও হিসেবে ফরএভার থেকেও নোকিয়া কোম্পানির মতোই হারিয়ে যেতে হবে। আজকে দেখেন বহুত এফবিও কিন্তু প্রোগ্রেসিভ ক্লাবে ছিল, আজকে কিন্তু অনেকেই নেই। বাট যারা আছে তারা কিন্তু শুরু থেকেই এখনো আছে। আজকে মেহেদী হাসান আরিফ ভাই সেই শুরু থেকে প্রোগ্রেসিভ ক্লাবের ফাউন্ডার আছে, প্রোগ্রেসিভ ক্লাবের যত ডিরেক্টর টিম আছে, ম্যানেজার প্যানেল আছে, আজকে যারা আপনারা এখনো টিকে আছেন, সিস্টেমটাকে কিন্তু আপনারা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতেছেন, রিসিভ করতেছেন, এই জন্য টিকে আছেন। যারা ঝরে যাচ্ছে তাদের সাথে আসলে ওই নোকিয়া কোম্পানির মতোই বলতে হয় যে তারা হচ্ছে হারিয়ে যাচ্ছে। আমরা কেউ হারিয়ে যাব না, আমরা সিস্টেমটাকে হচ্ছে প্রপার ওয়েতে রিসিভ করব। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সবাই একটু স্ক্রিনের দিকে মনোযোগী হবেন। দেখেন এখানে কি বলা হচ্ছে, দ্য কম্পিটিশন ইন দ্য কারেন্ট এনভায়রনমেন্ট ইজ নট অনলি প্রোডাক্ট কম্পিটিশন বাট অলসো কম্পিটিশন অফ বিজনেস মডেল। দেখেন একটা সময় ছিল বিভিন্ন মার্কেটিং কোম্পানিগুলো প্রোডাক্ট নিয়ে শুধুমাত্র হচ্ছে কম্পিটিশন করতো। মানে ধরেন আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরেন অমুক কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করেছে, তারা ওটাকে মার্কেটে ব্র্যান্ডিং করতেছে বা প্রমোট করতেছে, এবং তাদের বিজনেসটা ওই প্রমোটিং এর ফলে অনেক ভালো হচ্ছে। এখন তার দেখা দেখি অন্য একটা কোম্পানি যখন চাচ্ছে যে না, আমাকেও তার মতো আরেকটা প্রোডাক্ট তাহলে মার্কেটে নিয়ে আসতে হবে, ওই একই প্রোডাক্ট কিন্তু নাম হয়তো আলাদা হবে। আজকে বহুত কোম্পানির আমরা যে ধরেন ধরেন বিস্কিট যে খাচ্ছি, শুধু তো আমরা এক কোম্পানির বিস্কিটই খাই না, একই কোম্পানির আরো অনেক বিস্কিটই আছে। তাহলে দেখেন তখন কি করা হতো, এটা মূলত হচ্ছে একবিংশ শতাব্দীর আগ পর্যন্ত গবেষণায় দেখা গিয়েছে যে তখন কম্পিটিশন হতো হচ্ছে প্রোডাক্ট টু প্রোডাক্ট। এই প্রোডাক্টের এই কোম্পানির প্রোডাক্টের সাথে অন্য কোম্পানির প্রোডাক্টের কম্পিটিশন হতো। বাট এখন কিন্তু আর সেই দিন নেই। এখন যেটা হচ্ছে যে আপনার শুধু প্রোডাক্ট ভালো থাকলেই হবে না, আপনার কম্পিটিশনও মানে কম্পিটিশনও হচ্ছে একজনের সাথে আরেকজনের, বা এক কোম্পানির সাথে আরেক কোম্পানি। সেটা হচ্ছে কি, আপনার বিজনেস মডেলটা আসলে কিরকম। আপনার বিজনেস মডেলটা যদি আপডেটেড হয় বা মানানসই হয়, মানুষের জন্য যদি লাভজনক হয়, সেদিকে কিন্তু মানুষ এখন বেশি ঝুঁকছে। তাহলে আপনার এখন এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনি যে কোম্পানিতে আছেন বা যে জায়গায় আছেন, শুধু আপনার প্রোডাক্ট ভালো থাকলেই হবে না, আপনার বিজনেসের মডেলটাও যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনাকে অন্যান্য মানুষ বিট করে যাবে। এবং এই কথাটা আসলে কে বলেছে? পিটার এফ ড্রাকার, যাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন বিজনেস ম্যানেজমেন্ট। আপনারা হচ্ছে উইকিপিডিয়ায় বা হচ্ছে গুগলে ওনাকে নিয়ে সার্চ করলে দেখবেন ওনার সম্পর্কে আরো অনেক ইনফরমেশন পাবেন। যিনি আসলে মডার্ন বিজনেস ম্যানেজমেন্টটা কিরকম হয় বা কিরকম হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে ওনার মতামত অনেকবারই হচ্ছে প্রকাশ করেছেন। তো দেখেন, তাহলে আমরা যে জায়গাটায় আছি, আমাদের কোম্পানির বয়স কিন্তু ভাই 47। তাহলে আমাদের কোম্পানি কিন্তু শুরু থেকে আজকে পর্যন্ত তারা তাদের প্রোডাক্টের দিকেও ওয়ার্ল্ড বেস্ট, এবং বিজনেস মডেলের কথা যদি বলি তাহলে তো আপনারা জানেনই যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম হচ্ছে দুনিয়ার সব থেকে সাস্টেনেবল ভাবে সাকসেস হওয়ার যে ওয়েটা, এটার মধ্যে সব থেকে সেরা ওয়ে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এবং ওই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোর মধ্যেও 13,500-এর উপরে এখন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে অফিসিয়ালি। এর মধ্যেও যারা মানব শ্রেষ্ঠ, তারা হচ্ছে কারা? আমরা, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। আপনি কিন্তু সেই জায়গায় আছেন। ওকে, দেখেন যে কথাটা নিয়ে এতক্ষণ ধরে বারবারই আলোচনা করছি, যে সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। একটা সিস্টেমই হচ্ছে আপনার অর্থনৈতিক সাকসেসের সব থেকে বড় সিক্রেট। তো যেহেতু সিস্টেম নিয়ে অনেক কথা বলেছি, এটা নিয়ে আর ডিটেলস আলোচনা না করি। তবে দিন শেষে কথা একটাই, যে আপনি যদি একটা সিস্টেমের সাথে লেগে থাকতে পারেন, একটা সিস্টেমকে যদি আপনি প্রপার ওয়েতে রিসিভ করতে পারেন, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি যে সাকসেসটা হতে চাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি যে ফ্রিডমটা চাচ্ছেন, এটা আপনি হতে পারবেন। দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। দেখেন, অ্যাবাউট 188 মিলিয়ন বাংলাদেশি মোবাইল সাবস্ক্রাইবার ইন 2025। 2025 সালও কিন্তু শেষ হয়েছে, বাংলাদেশে 188 মিলিয়ন বাংলাদেশি মোবাইল সাবস্ক্রাইবার ছিল তারা। যেটা একটু আগে বললাম, এই যে দেখেন ডান পাশে অলরেডি স্লাইডে চলে আসছে নোকিয়া ফোন।
এবং অ্যান্ড্রয়েড সিস্টেম। তাহলে দেখেন, আমরা নোকিয়া ফোনের মতো যদি হারিয়ে যেতে না চাই, 2025 সালেও যেখানে 188 মিলিয়ন বাংলাদেশি মোবাইল সাবস্ক্রাইবার ছিল, তাহলে নোকিয়া যদি আজকে ওইভাবে টিকেই থাকতে পারতো, তাহলে কি কখনো তারা হারিয়ে যেত? যেত না কিন্তু। অ্যান্ড্রয়েড সিস্টেম, আমি কোনো কোম্পানির নাম বলছি না, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হোক, কিন্তু তাদের মার্কেট ভ্যালু আজকে নতুন একটা কোম্পানিও যদি লঞ্চ হয়, তাদের সিস্টেমটা অ্যান্ড্রয়েড সিস্টেম হওয়ায় মানুষ কিন্তু সহজে সেটা রিসিভ করতেছে। এরপর দেখেন, ফেসবুক নিয়ে একটু কথা বলি। আমরা সবাই যেহেতু ফেসবুকে একটা লং টাইম প্রতিদিনই কাটাই। ওভার 3 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড, নট মিলিয়ন কিন্তু বিলিয়ন। এরপর বলা হচ্ছে কি, দ্য ফেসবুক বিজনেস আর্নস অ্যাবাউট 98.5% অফ ইটস রেভিনিউ ফ্রম দ্য সেল অফ অ্যাডভার্টাইজিং স্পেস। দেখেন, আজকে আমরা ফেসবুকে যখন বিভিন্ন রিল দেখি বা বিভিন্ন ভিডিও দেখি, তখন আমাদের সামনে কিন্তু একটু পর পরই বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে। ফেসবুকে কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসে। তাহলে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা আপনি 1 সেকেন্ড যদি ভুলেও আপনি দেখে ফেলতেছেন, আপনি তো সাথে সাথে স্কিপ করতে পারবেন না। আপনার স্কিপ করতে হলেও কিন্তু আপনার স্কিপ অপশনে ক্লিক করা লাগতেছে। তাহলে এই যে অ্যাডটা আপনি প্রতিনিয়ত দেখতেছেন, এই অ্যাড থেকেও ফেসবুক আর্ন করে কত? 98.5%। কিন্তু ওদের মানে ফেসবুকের যত হচ্ছে ইনকাম, এর 98.5% রেভিনিউ আসে কোথা থেকে? অ্যাডভার্টাইজমেন্ট থেকে। এই জন্য দেখেন, 2025 সালেও ফেসবুক জেনারেটেড 153 বিলিয়ন ডলার রেভিনিউ ইন 2025। 153 বিলিয়ন ইউএস ডলার কিন্তু ফেসবুক জেনারেট করেছে। তাহলে মার্ক জাকারবার্গ, যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি এখানে, তাহলে আমি আপনি আজকে নিজের প্রয়োজনে ফেসবুক ইউজ করতেছি, আমাদের অন্যতম একটা বিনোদনের জায়গা, এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা। তাহলে এই ভদ্রলোক কিন্তু এত এত ইনকাম কিভাবে করছে? জাস্ট একটা সিস্টেম, সিস্টেম সে ডেভেলপ করছে। এটা সিস্টেমের মধ্যে আমরা হচ্ছে নিজেকে নিয়ে আসছি, আমরা তার সিস্টেমটাকে রিসিভ করেছি। আমি জানি না এই ট্রেনিং করার সময় হয়তো কেউ ফেসবুকে আছে, থাকতেই পারে, আমরা যেহেতু কেউ 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 দেখতেছি না। তাহলে দেখেন, এটার জন্য কিন্তু সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে একটা সিস্টেম। একটা সিস্টেম যদি আমার প্রপার ভাবে আমি রিসিভ করতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে আজকে মার্ক জাগারবার্গ দুনিয়ার অন্যতম একজন সাকসেসফুল পার্সন। তাহলে আমরাও কিন্তু নিজেকে সাকসেসফুল ব্যক্তির জায়গায় আস্তে আস্তে নিয়ে যেতে পারবো। দেখেন, পাওয়ার অফ লেভারেজ, যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি এবং আমাদের যেহেতু আহ, একটা লেভারেজের দরকার আছে, তাহলে লেভারেজের আসলে পাওয়ারটা কি? দেখেন, লেভারেজকে বলা হয়, লেভারেজ ইজ সিম্পলি দ্য অ্যাবিলিটি টু ডু মোর উইথ লেস এফোর্ট। মানে লেভারেজ হচ্ছে একটা এমন আহ, জায়গা বা এমন সিস্টেম যেখানে আপনি যতটা না করবেন তার থেকে বেশি এফোর্ট আপনার দিতে হবে। তাহলে আপনি কি পাবেন মূলত? দেখেন, লেভারেজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি যেগুলো পাবেন, আদার পিপলস ওয়ার্ক, আপনি অন্য মানুষের কাজকে আপনি নিজের কাজে কাজে লাগাতে পারবেন। এরপর হচ্ছে কি, আদার পিপলস টাইম, আপনি অন্য মানুষের সময়টাকে নিজের সময়ে পরিণত করতে পারবেন। আদার পিপলস মানি, অন্যের টাকাকে আপনি নিজের টাকায় পরিণত করতে পারবেন। আদার পিপলস নলেজ, তার জ্ঞানটাকে আপনি নিজেও কাজে লাগাতে পারবেন। আদার পিপলস আইডিয়া, অন্য ব্যক্তির আইডিয়াকে আপনি নিজেও হচ্ছে কাজে লাগাতে পারবেন। আদার পিপলস নেটওয়ার্ক, অন্য ব্যক্তির নেটওয়ার্ক আপনি নিজে হচ্ছে কাজে লাগাতে পারবেন। আজকে দেখেন, আমাদের যত টিম হচ্ছে বা প্রোগ্রেসিভ ক্লাবের এত এত এফবিও, আমরা কি চিনি কাউকে পার্সোনালি? সবাইকে তো সবাই চিনি না। বাট আজকে সবাই আমরা একসাথে কেন আছি? বিকজ অফ এই নেটওয়ার্ক। যে নেটওয়ার্কের জায়গা থেকে কিন্তু আমরা সবাই এখানে মিলিত হয়েছি, সবাই একসাথে কাজ করছি, একই টিমে আমরা আছি। তাহলে সবকিছু কিন্তু আমরা কি অন্য ব্যক্তির নেটওয়ার্ক আমরা এখানে কাজে লাগাতে পারতেছি, এবং হচ্ছে অটোমেশন সিস্টেম। তাহলে দেখেন, আমরা অ্যাজ এ নেটওয়ার্কার যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু অন্য কোনো প্রফেশনের মানুষের সম্ভব না। আজকে ধরেন, আমি আমার টিমের কথাই যদি বলি, যে আমার টিমে ধরেন একজন ডক্টর আছে, একজন বিসিএস ক্যাডার আছে, বা আরো হাই প্রফেশনের অনেক ব্যক্তি আছে। তাহলে যদি আমি অন্য কোনো সেক্টরে থাকতাম, আমার কি ওই সুযোগটা ছিল তার সাথে এভাবে প্রতিদিন একসাথে মিলিত হওয়ার, একসাথে হচ্ছে কাজ করার? কারণ তার সেক্টরটা কিন্তু আলাদা, এবং আমি যেহেতু ডক্টর না, বা আমি যেহেতু বিসিএস ক্যাডার না, আমার সেক্টরটা কিন্তু আলাদা। এখন কি, আমি যেহেতু স্টুডেন্ট, আমি তো তার কাছাকাছি যেতে পারতাম না, তাই না? তাহলে আজকে কিন্তু আমি
তার কাছ থেকে আমি তার কাজটাকে আমি নিজের কাজে পরিণত করতে পারতেছি, তার টাইমটাকে কাজে লাগাচ্ছি, তার টাকাকে কাজে লাগাচ্ছি, নলেজ, আইডিয়া, নেটওয়ার্ক সিস্টেম সবকিছু। কিন্তু এটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এ সম্ভব। তো আপনি কিন্তু অলরেডি সেই জায়গায় আছেন। একটা গল্প শেয়ার করি। দেখেন আপনারা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, দাবার একটা কোর্ট, আর বাম দিকে হচ্ছে একটা বাটিতে হচ্ছে কিছু চাল দেখতে পাচ্ছেন। আর মাঝখানে হচ্ছে দেখছেন কি যে দুইজন হচ্ছে দাবা খেলছে। এখন গল্পটা হচ্ছে এরকম যে এক ব্যক্তি হচ্ছে আহ রাজা ছিলেন, আর একজন হচ্ছে খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। তো যিনি রাজা ছিলেন তিনি দাবা খেলায় অনেক এক্সপার্ট ছিলেন। তিনি আশেপাশের যত, মানে যারা দাবা অনেক ভালো খেলে বা যারা দাবা এক্সপার্ট, মানে আশেপাশের যত 2, 4, 10 এলাকা আছে, ওই হচ্ছে ওই রাজার সামনে হচ্ছে জিততে পারতো না। তো এইভাবে করে একদিন হচ্ছে ওনার রাজসভায় একজন সাধারণ মানুষ আছে, মানে তার পোশাক আশাক দেখলে খুবই সাধারণ মনে হয়, এরকম একজন মানুষ আসে এবং হচ্ছে তিনি ওই রাজাকে হচ্ছে চ্যালেঞ্জ করে ওই রাজসভায় এসে, যে আমি আপনাকে আপনার সাথে দাবা খেলে আপনাকে হারিয়ে দিতে চাই। এটা শুনে তো সবাই হচ্ছে খুবই অট্টহাসিতে মেতে উঠেছে, যে এত এত মানুষ, এত এত এক্সপার্টরা এসে হচ্ছে এখান থেকে জিরো রেজাল্ট নিয়ে চলে যাচ্ছে, হেরে যাচ্ছে, আর আপনি একজন সাধারণ মানুষে বলতেছেন আমাদের রাজাকে হারাবেন। তো এইভাবে হচ্ছে অনেকে ওনাকে নিয়ে অনেক মজা নিতে থাকলো। বাট একটা সময় যেহেতু রাজার একটু আলাদা তো টেকনিক থাকে, আলাদা একটু তো বুদ্ধি থাকে, তখন সবাইকে থামিয়ে হচ্ছে উনি অ্যাকসেপ্ট করলো যে ওকে ঠিক আছে, যদি তুমি আমাকে হারাতে পারো, তুমি চাওয়ার আগেই আমি তোমাকে বলে দিলাম যে তুমি যা চাবা আমি তোমাকে তাই দিব, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ওনারা দাবা খেলতে বসলো। একটা পর্যায়ে অনেক দুর্দান্ত মানে কম্পিটিশন চললো। সো এট লাস্ট এই রাজাকে হচ্ছে ওই সাধারণ ব্যক্তিটা হারিয়ে দিল। তো যখন হারিয়ে দিল, তখন তো রাজা এমনিতেই লজ্জায় পড়ে গেল। তো তখন ওই রাজাই তাকে সাইধা জিজ্ঞেস করলো এইভাবে, তুমি আমার কাছে কি চাও বলো। তখন ওই সাধারণ ব্যক্তিটা তাকে বলল, রাজা মশাইকে বলল যে আপনি কি শিওর, মানে আপনি কি ভেবে বলছেন যে আমি যা চাইবো তাই দিতে পারবেন? তখন ওই রাজাও নিজে একটু হেসে দিয়েছে যে আমার এত কিছু, আমার কোনো কিছুর কমতি নেই, তুমি আর কি চাবা বলো। তখন এই যে যিনি সাধারণ ব্যক্তি ছিল, আপনারা দাবার কোর্টের দিকে একটু খেয়াল করেন ভালো করে। হ্যাঁ, এবং এই যে দেখেন এভাবেই তো দাবার কোর্টটা থাকে, যারা দাবার কোর্ট দেখেছেন বা খেলেছেন আপনারা জানেন। তো ওই ভদ্রলোক বলেছে যে আমি দাবায় যতগুলো কোর্ট আছে প্রত্যেকটা কোর্টে আমি ধরেন আপনি এই কোর্টে, প্রথম কোর্টে আপনি আমাকে হচ্ছে 1 বস্তা করে চাল দিবেন, পরবর্তীতে ওটা দ্বিগুণ করে দিবেন। হ্যাঁ, ধরেন এটা এক, পরে পরেরটা আবার এটা দ্বিগুণ করে বাড়বে, এভাবে আপনি পুরো কোর্ট শেষ করবেন। তো এভাবে রাজা তো প্রথম বোঝে নাই। এভাবে করতে করতে দেখেন ওখানে কিরকম একটা পরিমাণ আসতে পারে চালের, 210 বিলিয়ন প্লাস টন চাল আসছে পরিমাণে। হ্যাঁ, এবং তখন যখন দেখলো যে এরকম একটা পরিমাণ আসছে, তখন রাজামশাই ওনার কাছে মাপ চাইলেন যে আসলে আপনাকে দেওয়ার মতো এত চাল আমার রাজ্যে নেই। তাইলে এটাকে আসলে কি বলে জানেন? এই গল্পটা কেন শেয়ার করলাম? দিস ইজ কল্ড কম্পাউন্ড ইফেক্ট। যেহেতু লেভারেজের কথা একটু আগে বললাম, এই জন্য দিস ইজ কল্ড কম্পাউন্ড ইফেক্ট। আজকে আপনি যারা হচ্ছে বিগিনার, যারা হচ্ছে মানে ভাবতেছেন যে ফরএভারটা আমি তো ভাই প্রতিনিয়ত ট্রেনিং করতেছি, প্রতিনিয়ত সবকিছু করতেছি, বাট আমার ইনকামটা তো ওইভাবে আসতেছে না, বা আমার ইনকামটা তো ওইভাবে হচ্ছে না। এইটা নিয়ে দেখেন সামনে একটা স্লাইড আমি বলবো, এটা সবাই একটু, এই জায়গাটা সবাই একটু মাথায় রাখবেন। যারা হচ্ছে নতুন, যারা একটু হতাশ, 2, 3 মাস 4 মাস 6 মাস হয়ে গেলেই আমরা একটু হতাশার মধ্যে পড়ে যাই। দেখেন এখানে একটা এক্সাম্পল আমি রেখেছি। ধরেন আপনার কাছে 10 জন ব্যক্তি আছে আপনার টিমে, 10 পিপল। এখন ওই 10 জন ব্যক্তি হচ্ছে কি প্রতিজনই 1,000 টাকা করে সেল দিচ্ছে। এখন এজ এ আপনি যেহেতু তাদের আপলাইন, আপনার কাছ থেকে ওই 10 জন ব্যক্তির কাছ থেকে প্রফিট আসতেছে কত, 100 টাকা করে ফর এক্সাম্পল। ফলে আপনার ওই 10 জনের কাছ থেকে 100 টাকা করে প্রফিট প্রফিট আসতেছে, আপনার ইনকাম হচ্ছে 1,000 টাকা। দেখেন আমি ন্যূনতম ছোট একটা হিসাব দেখাচ্ছি। এখন এই 10 ব্যক্তির জায়গায় এখানে কি 20 হতে পারে না? এই যে সেল তারা করতেছে,
আমি 100 টাকা করেই ধরি, যখন এখানে 20 জন হবে, যখন 30 জন হবে, 40 জন হবে, একবার চিন্তা করেন তো আপনার প্রফিটের এই জায়গাটা তখন কত হবে। এটাও হচ্ছে একটা কম্পাউন্ড ইফেক্ট। আপনি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যদি মানে শুরুতেই যদি লাখ টাকা ইনকাম করতে চান, এটা হবে না। বাট এখানে যদি আপনি সঠিক প্রসেসে লেগে থাকতে পারেন, আপনি নিজেকে সঠিকভাবে রেডি করতে পারেন শুরু থেকেই, তাহলে একটা সময় আসবে যখন দেখবেন আপনি ওই সময়টায় যা আর্ন করতেছেন, এখন আপনি যে ইনকাম লেস আছেন, এই জায়গাটাকে যদি আপনি ভাগ করেন ওই সময় অনুযায়ী, দেখবেন অনেক বেশি ইনকাম করেছেন। ঠিক আছে, এটাকে হচ্ছে কম্পাউন্ড ইফেক্ট বলে। তো শুরুর দিকে হচ্ছে যেটা করতে হয়, এই বাস্তব সত্যটা হচ্ছে, শুরুর দিকে নিজেকে হচ্ছে গড়ার সময়, শুরুর দিকে নিজেকে হচ্ছে রেডি করার সময়। আপনি শুরুতেই যদি খুব ইনকামে ফোকাস দিয়ে ফেলেন, তাহলে এখানে আপনি টিকবেন না। আপনি যদি এখানে আপনার নিজেকে প্রতিনিয়ত নলেজেবল বানানো, প্রতিনিয়ত নিজেকে স্কিলের স্কিলের পিছনে যদি নিজেকে সময় দেন, তাহলে দেখবেন ওই দিনটা আপনার আসবে। এই জন্যই বলা হয় যে দেখেন, ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট অর্থ। আজকে দেখেন, আজকে যার নেটওয়ার্ক যতটা সমৃদ্ধশালী, তার ইনকামটা কিন্তু বা তার নেট সম্পত্তি কিন্তু অনেক বেশি। কেন? কারণ আজকে আমি আমার নেটওয়ার্ককে যদি সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু আমি যতই আমার বড় ড্রিম দেখি, আমি যতই হচ্ছে বলি যে আমার প্রচুর ধন সম্পদ লাগবে, এটা লাগবে ওইটা লাগবে, এটা কিন্তু কোনোদিনই সম্ভব না একা একা। এটা কিন্তু আমার নেটওয়ার্কের মাধ্যমে সম্ভব। এই জন্য যে জাপানিজ কিন্তু একটা উক্তি আছে যে আপনি যদি 100 বছরের জন্য সমৃদ্ধশালী হতে চান, তাহলে কিন্তু আপনি মানুষ তৈরি করেন। আপনি যদি আপনার নেটওয়ার্ককে নিয়ে শুধু আড্ডায় মেতে থাকেন, তাহলে কিন্তু আপনার ওখানে কোনো লাভ হবে না। বাট আপনি ওই আড্ডা দিতে দিতেও যদি আপনার ওই নেটওয়ার্কের মাঝখানে এমন একটা ইনফরমেশন শেয়ার করেন, ফর এক্সাম্পল ওখান থেকে আপনার একটা টুথ জেল সেল হয়ে যাচ্ছে, একটা মধু সেল হয়ে যাচ্ছে, এভাবে করে করেই কিন্তু আপনি আপনার নেটওয়ার্কটাকে কাজে লাগাবেন। এভাবে করেই কিন্তু আপনার নেটওয়ার্ক তৈরি হবে। দেখেন, যেটা একটু আগে বললাম, ওই যে যে জায়গাটা, প্রথমে আমরা হচ্ছে অনেক টাকা দেখতে পাচ্ছি, অনেক টাকা বলতে কিছু টাকা হচ্ছে বা ডলার দেখতে পাচ্ছি, এবং ডান পাশে হচ্ছে কি আন্ডার পেইড এন্ড ওভার পেইড। দেখেন, এখানে যেটা বললাম যে প্রথমেই আপনার যেটা হবে, যেখানে আপনি শুরুতে আন্ডার পেইড থাকবেন। আন্ডার পেইড কিরকম, মানে শুরুতে আপনার ইনকামটা একটু কমই হবে এবং আপনার সময়টা দিতে হবে অনেক। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা বাস্তব সত্য কথা। এখন আন্ডার পেইড মানে কি, আপনি কি একদমই ইনকামের জায়গায় আসবেন না, বিষয়টা তা না। আমাদের অনেক এক্সাম্পল আছে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অবস্থা প্রায় 70-80 হাজার টাকা আর্ন করেছে। তাহলে সে ওইভাবে এফোর্ট দিছে। বাট আমি অল এভারেজ সবার কথা বলতেছি, আপনার এখানে শুরুতে অনেক সময় দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনি একটা সময় এই জায়গাটায় আসবেন, ওভার পেইড। মানে একটা সময় আসবে, ধরেন ধরেন আজকে আব্দুল্লাহ মাহাদি ভাইয়ের কথা যদি বলি, মেহেদী হাসান আরিফ ভাই, অনুপ রয় দাদা, জয় রায়, বা যারাই আছে প্রোগ্রেসিভ ক্লাবে যত ম্যানেজার প্যানেল আছে, দেখেন, শুরুর দিকে যদি এই ম্যানেজার প্যানেল বা যারা আজকে ম্যানেজার হচ্ছে, আর যদি শুরুর দিকেই শুধু এত টাকার পয়সার কথা চিন্তা করতো, আর্ন করবে, তাহলে কিন্তু তারা কখনো এখানে যেতে পারতো না। কিন্তু আজকে একটা সময় আছে, আজকে দেখেন মাহাদি ভাই যদি আহ, এই মাস যদি আনঅ্যাক্টিভ থাকে, আচ্ছা ভাই, এই যে স্ক্রিনে দাগাদাগি কেন করছেন বলেন? আপনার স্ক্রিনে তো কোনো কাজ নেই, আপনি শুধু মনোযোগ দিয়ে কথা শুনেন। আজকে আব্দুল্লাহ মাহাদি ভাই ধরেন আজকে যদি এই মাস অফ থাকে, ধরেন সে যদি বাইরে চলে যায়, ধরেন এই যে একটা সময় কিছু 2025 সালে তিনি হচ্ছে সৌদিতে ওমরা হজে গেলেন, এখন ওই মাসে কি ওনার ইনকাম বন্ধ ছিল? ছিল না কিন্তু। ওই মাসেও কিন্তু কি, তার কিন্তু তার টিম কাজ করছে বা আমরা কাজ করতেছি, তার কিন্তু কি একটা সিস্টেম অলরেডি রেডি হয়ে গিয়েছে, একটা প্রেক্ষাপট অলরেডি তিনি দাঁড় করিয়ে ফেলেছেন। এই জন্য কিন্তু কি সে এখন মোটামুটি তার সিমের সাথে কানেক্ট থাকলেই কিন্তু কি একটা ইনকাম তার প্রতি মাসে হচ্ছে। তাহলে দেখেন, এখন কিন্তু সে কোন জায়গাটায় আছে, এই যে ওভার পেড। এখন কিন্তু সে না চাইলেও, সে ঘুমায় থাকলেও কিন্তু তার একটা ইনকামের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দিস ইজ কল্ড হচ্ছে কম্পাউন্ড ইফেক্ট। এটা ওই রাজামশাই এবং ওই সাধারণ মানুষের গল্প দিয়ে বোঝালাম। তাহলে আজকে আপনারা যারা হতাশ, আজকে আমরা যারা প্রচুর নেগেটিভ হয়ে যাচ্ছি 2 দিন পরেই, 2 3 4 মাস 6 মাসের মধ্যেই হচ্ছে নিজেকে মনে করতেছি যে না, আমি আসলে ফরএভার থেকে কিছু করতে পারবো না, আমার এখানে ভালো কোনো ক্যারিয়ার নাই, তারা এই জায়গাটা আগে ক্লিয়ার হন যে ভাই, আজকে আপনি ফরএভার ছাড়া অন্য কোনো সেক্টরে গেলে, আমি ধরেই নিলাম আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য সেক্টর থেকে 20,000 টাকা করে আর্ন করলেন, ন্যূনতম 20,000 ধরলাম, আপনার 365 দিন বা 1 বছরে আপনার কত হয়?
যতই হোক, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে 1 বছর টিকে থাকতে পারেন, আপনি ধরেন 11 মাস যদি কোনো ইনকাম না করেন, বাট ওই 11 মাস যদি আপনি নিজেকে রেডি করেন, একটা শক্ত টিম হচ্ছে বিল্ড করেন, 12তম মাসে যদি ইনকামটা আপনি করবেন, ওইটা দেখবেন অন্যান্য সেক্টরের তুলনায় দেখবেন আপনি অনেক বেশি ইনকাম করে ফেলেছেন। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এবং কম্পাউন্ড ইফেক্টের একটা পাওয়ার। ঠিক আছে। ওকে, দেখেন এখানে আমরা একটা জিনিস দেখি, দুইটা জিনিস। একটা হচ্ছে, এটা হচ্ছে 100 মিটার একটা রেস, এটা হচ্ছে ম্যারাথন রেস। ম্যারাথন রেসটা হচ্ছে একটু কিরকম, 100 মিটার দৌড়টা আসলে কি, এটা নিয়ে একটু বলি যে এখানে যত তাড়াতাড়ি চলে যেতে পারবে বা রেসটা কমপ্লিট করবে সে উইনার। এটা হচ্ছে 100 মিটার রেস। আর ডান পাশে যেটা, এটা হচ্ছে ম্যারাথন রেস। এখানে আপনি মানে খুব জোরে দৌড়িয়ে গিয়ে আগে চলে গেলেন, তাহলে আপনি হচ্ছে লুজার। এখানে আপনার সেই দামটা নেই। এখানে আপনি যত সময় নিয়ে দৌড়াতে পারবেন, যত সময় নিয়ে হচ্ছে আপনি এখানে টিকে থাকবেন, এই ফলাফলের উপর নির্ধারণ করা হয় আপনি উইনার কিনা। ঠিক আছে। এরপর কি, দেখেন যারা হচ্ছে ক্রিকেট বোঝেন বা ক্রিকেট সম্পর্কে জানেন, এই ছবিটা হচ্ছে কি মারমুখী অবস্থায় আছে, টি-20 ক্রিকেট যেটাকে বলা হয়। এখানে রান করতে হবে প্রচুর। ডান পাশে যেটা, এটা হচ্ছে টেস্ট ক্রিকেট। এখানে আপনি শুধু হুড়হুড় করে রান করলেই হবে না, এখানে আপনার সারাদিন টিকে থাকার একটা মানসিকতা রাখতে হবে। দেখেন চারপাশে কিন্তু সবাই ঘিরে ধরেছে, but এখানে কিন্তু সে একা টিকে থাকার মধ্যে আছে। তাহলে এই যে 4টা ছবি আমি এখানে অ্যাড করলাম, এখানে আসলে 4টা ছবি দিয়ে আসলে কি বোঝাচ্ছি, বোঝাচ্ছি হচ্ছে এইটাই যে আপনার বিজনেসের যে জায়গাটায় আপনি আছেন এখন, সেই জায়গাটায় আপনি যদি আহ, ধরেন 1-2 মাস প্রচুর ভালো করছেন, আপনি এই যে 100 মিটার রেস বা টি-20 ক্রিকেটের মতো আপনি প্রচুর দৌড়াচ্ছেন, কিন্তু আপনার কোনো কনসিস্টেন্সি নেই, আপনার কোনো ধারাবাহিকতা নেই, বা টিকে থাকার কোনো হচ্ছে মানসিকতা নেই, তাহলে কিন্তু ভাই ফরএভার লিভিং এ আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি এই জায়গাটা টেম্পোরারি হিসেবে রাখতে পারেন, আপনি 1-2 মাস 3 মাসে হয়তো কিছু ইনকাম করে ফেলতে পারেন, 10,000 20,000 যাই হোক। আর এখান থেকে আপনি 6 ডিজিট প্লাস আর্নে হোক, একটা স্বপ্নের যে লাইফ স্টাইল আপনি চাচ্ছেন, একটা ম্যানেজার হওয়ার পর যে লাইফ স্টাইলটা আপনি চাচ্ছেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। যদি সম্ভব করতে চান, তাহলে এই ম্যারাথন রেসের মতো আপনাকে এখানে টিকে থাকতে হবে, আপনার এখানে প্রচুর ধৈর্য নিয়ে টিকে থাকতে হবে। আপনার টেস্ট ক্রিকেটের মতো আপনার হুড়ুর করে শুধু রান করলেই হবে না, আপনার এখানে টিকে থাকার, আপনাকে কেউ হচ্ছে আপনার উইকেট কেউ নিতে পারবে না, আপনার সেইভাবে এখানে লেগে থাকতে হবে। যদি আপনি এইভাবে লেগে থাকতে পারেন, তাহলে আপনি কি চান লাইফে ভাই, আপনি কোন স্বপ্নটা পূরণ করতে চান, সবকিছুই ফরএভার থেকে সম্ভব। জাস্ট ওই বিলিভনেসটা থাকতে হবে, এবং ওই যে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে এখানে লেগে থাকতে হবে, তাহলেই আপনি সবকিছু করতে পারবেন। ওকে, আশা করি আমরা এই স্লাইডটা বুঝতে পেরেছি। দেখেন, যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছি, অ্যাডভান্টেজেস অফ নেটওয়ার্ক মার্কেটিং, আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ কি কি অ্যাডভান্টেজ আমরা পাবো, কি কি অ্যাডভান্টেজ আমাদের জন্য আছে, এগুলো সবার জানা উচিত। প্রথম হচ্ছে নো অ্যাডভার্টাইজমেন্ট। আপনার এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিন্তু কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হায়ার করা লাগে না, কোনো টাকা পয়সা এখানে কিন্তু আপনার খরচ হবে না। লেস ইনভেস্টমেন্ট, ইকুয়াল অপরচুনিটি। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, ইকুয়াল অপরচুনিটি। আজকে দেখেন, ফরএভার লিভিং বা নেটওয়ার্ক মার্কেটিং যেটাই বলেন, একটা ম্যানেজার যেভাবে হয়েছে, যে পথে হেঁটে, আপনার জন্য কিন্তু একই, আপনার জন্য কিন্তু আলাদা না। আবার ধরেন ম্যানেজারের কথা বাদ দিই, ধরেন আপনার আপলাইনও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনিও ধরেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এখন বিষয়টা কিন্তু এরকম না যে আপনি তার পরে এসেছেন বলে আপনি তার থেকে এখানে কম ইনকাম করতে পারবেন, বা আপনার তাকে বিট করার কোনো সুযোগ নেই, এরকম কিন্তু না। আপনি চাইলে আপনার পরিশ্রম, আপনার যোগ্যতা, আপনার মেধা দিয়ে আপনার ওই আপলাইনের ইনকামকে বিট করতে পারবেন, এবং এতে আপনার আপলাইনই সব থেকে বেশি খুশি হবে। তাহলে এখানে কিন্তু ইকুয়াল অপরচুনিটি, সবার জন্য কিন্তু একই সুযোগ। এখানে কিন্তু আপলাইন ডাউনলাইনের মধ্যে কোনো ভেদাভেদ নেই যে আপনার জন্য কম তার জন্য বেশি। এরপর হচ্ছে কি, গুড আর্নিংস কোম্পানি প্রফিটস, এই বিষয়গুলো কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের সাথে আছে। সো এই জিনিসগুলো আমাদের সবার জানা উচিত, যে আমি যে সিস্টেমে আছি, অনেকেই কোশ্চেন করে যে ভাই, আমাকে যখন কোনো গেস্ট জিজ্ঞেস করে যে এখানে কাজ কি বা এই ইন্ডাস্ট্রিটার নাম কি, আমি অনেক সময় অ্যান্সার দিতে পারি না। সো আপনি তাকে কোম্পানির নাম না বললেও বলবেন যে ভাই, আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের সাথে আছি, অথবা আমি একটা ডিরেক্ট সেলিং কোম্পানির সাথে আছি, এভাবে করে আপনি অ্যান্সারটা দিবেন। এবং এই অ্যাডভান্টেজ গুলো বা এই অপরচুনিটি গুলো
নেটওয়ার্ক মার্কেটিং এর আছে, এগুলো যদি আপনি জানেন বা এগুলো যদি আপনি বোঝেন, তাহলে ভাই দুনিয়ায় যে কেউ আপনাকে নেগেটিভ করবে, আপনি কখনো এখানে হারাবেন না। আশা করি এই জায়গাটাও সবাই ক্লিয়ার। ওকে, দেখেন, ড্রিম, আমাদের যারা ড্রিম দেখি যে আমরা একটা সময়, ডান পাশের যে ছবিটা আমি দেখেন, যেটা অ্যাড করলাম, এরকম একটা লাইফ স্টাইল, কোনো না কোনো লাইফ স্টাইল কিন্তু আমরা কম বেশি সবাই এখানে চাই। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমরা যারা এফবিওরা আছি, ম্যাক্সিমাম এফবিওদের সঠিক কোনো ড্রিম নেই, এবং এই ড্রিম না থাকাতেই আমরা হচ্ছে হতাশটা বেশি হচ্ছে। আপনার যদি একটা সঠিক ড্রিম থাকে, যে দেখেন 2026 শুরু হয়ে গেছে, আজকে জানুয়ারি মাসের প্রায় 8 তারিখ হয়ে গেছে, এই বছরটা আপনার আসলে স্বপ্নটা কি? আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনার একটা কি রকম অ্যাসেট আপনি চান? বা একদম যদি শর্ট টাইমে কোনো ড্রিম ধরি, আপনার ধরেন আপনার যদি একটা আইফোনের ড্রিম থাকে, আপনার যদি একটা গাড়ি নেওয়ার প্ল্যান থাকে, আপনার একটা ল্যাপটপ নেওয়ার প্ল্যান থাকে, অনেক ইনকামের প্ল্যান থাকে, বা গাড়ি নেওয়ার প্ল্যান থাকে, যে যারই প্ল্যান থাকুক, কথা হচ্ছে আপনি আপনি বড় ড্রিমটা কি দেখতে পারতেছেন? বা ওই ড্রিমটা কি আপনি দেখেন? দেখেন না, কিন্তু সঠিক কোনো ড্রিম নাই বিধেই কিন্তু আজকে আমরা এই জায়গা থেকে হতাশ হয়ে যাচ্ছি। বাট যাদের দেখবেন, যাদের ড্রিম অনেক বড়, যাদের স্বপ্ন অনেক বড়, তারা কিন্তু আজকে প্রতিনিয়ত নিজেকে একটা এক্সাম্পল তৈরি করতেছে। আজকে আমরা দেখেন, আজকে আমরা লিওনেল মেসির কথা বলি, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলি, আজকে তারা কিংবদন্তি ফুটবলার, সারা দুনিয়ার মানুষ এক নামে চিনে। এখন চিনে কিভাবে ভাই? মেসির ব্যাকগ্রাউন্ড কয়জন জানেন? রোনালদোর ব্যাকগ্রাউন্ড কয়জন জানেন ভাই? রাস্তার ক্লিনার ছিল। তাদের স্বপ্ন ছিল যে না, একদিন নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করবে, সারা দুনিয়ার মানুষ এক এক নামে চিনবে। এই জন্য আজকে তাদের চিনে। আজকে ক্রিস্টিয়ানোরাকে আমরা সবাই ফলো করি, সবাই তাকে নিয়ে অনেক বাহবা দেই। বাট ভাই, ক্রিস্টিয়ানোরা ব্যাকগ্রাউন্ড কতজন জানেন? এই যে মেট্রো রেলে ঘুরে ঘুরে মানুষের সাথে প্রচুর রিজেকশন খেয়ে খেয়ে আজকে দুবাইয়ের মতো জায়গায় সেটেল, এত বড় একটা টিম নেতৃত্ব দিচ্ছে। তাহলে এটা কিভাবে ভাই? একটা ড্রিম দেখার জন্য। আমরা ড্রিম দেখতেও ভয় পাই, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আসলে ড্রিম দেখি। একটা জিনিস মনে রাখবেন, আপনি ঘুমিয়ে যেটা দেখেন ওটা কিন্তু ড্রিম না। হ্যাঁ, ওইটা কিন্তু ড্রিম না। বাট আজকে আপনি জেগে যেটা চোখের সামনে ভিজুয়ালাইজেশন করতে পারবেন, আজকে যেটা নিজের চোখে দেখতে পারবেন, যে আজকে 2026 সাল আপনি কোথায় শেষ করতেছেন, এই জানুয়ারি মাসটা আপনি কোথায় নিজেকে নিয়ে যেতে চাচ্ছেন, যখন আপনার এই টোটাল রোডম্যাপ থাকবে, তখন এরকম একটা লাক্সারিয়াস লাইফে আমরা কিন্তু সবাই চলে আসতে পারবো। তো সবাই বড় স্বপ্ন দেখেন, যে যত বড় স্বপ্ন দেখতে পারবেন, সে তার লাইফটাকে একটা অন্যরকম জায়গায় নিতে পারবেন। আর যাদের স্বপ্ন নেই, তাদেরকে আমি বলবো যে আপনি অলরেডি মারা গিয়েছেন। শুধু তফাৎ হচ্ছে আপনি এখনো হচ্ছে চলাফেরা করতে পারতেছেন, আর যে ব্যক্তি মারা গেছে তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না, সে অলরেডি উপরওয়ালার কাছে চলে গেছে। এটা হচ্ছে তফাৎ। দেখেন, সাকসেস ডিমান্ডস ফোর থিংস। সাকসেসের জন্য চারটা জিনিস খুব বেশি ডিমান্ড করে। সেটা হচ্ছে কি, নাম্বার ওয়ান হচ্ছে কি, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং। আপনি কি করছেন, আপনি সেই জায়গাটা বোঝেন। নাম্বার টু হচ্ছে ফোকাস অন হোয়াট ইউ আর ডুইং। আপনি যেটা করছেন, আপনি সেটাই ফুল ফোকাস থাকেন। নাম্বার থ্রি হচ্ছে কি, লাভ হোয়াট ইউ আর ডুইং। আপনি যেটা করছেন ভাই, আপনি সেটাকে ভালোবাসেন। আপনি যদি ওই জায়গাটা নিয়ে, আপনার যদি ফরএভার নিয়ে ভালোবাসা না থাকে, তাহলে আপনাকে ভাই, দুনিয়ার যত সাকসেসফুল ব্যক্তি এখানে এসে আপনাকে সময় দিক না কেন, আপনি কখনো এখানে ভালো কিছু করতে পারবেন না। নাম্বার ফোর হচ্ছে পারজিস্টেন্স ইন হোয়াট ইউ আর ডুইং। আপনি যেটা করছেন, আপনি সেটাতে অবিচল থাকেন। এখন দেখেন, এই যে চারটা জিনিস আমি বললাম, সাকসেস ডিমান্ড ফোর থিংস, এখন আমার যেটা মনে হচ্ছে যে আমাদের অনেকে এই চারটা জিনিসই হয়তো জানে না বা বোঝে না। আমরা ফরএভারটা কেন করছি, হয়তো আমরা অনেকে এটা জানিই না বা বুঝি না। এই জন্য হয়তো আমরা এখানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি। আমাদের কিন্তু সবার এখানে ফুল ফোকাস নিয়ে আমরা কাজ করতে পারছি না। আমরা কিন্তু এই জায়গাটাকে ভালোবাসতে পারতেছি না, এই জন্য আমাদের অনেকের অনেক এক্সকিউজ আসতেছে। আবার এখানে আমরা লেগে থাকতে বা অবিচল থাকতে পারছি না, এই জন্য কিন্তু আমাদের ফেইলিয়ারের সংখ্যা দেখা যাচ্ছে। তো আপনি যদি সাকসেস হতে চান, আপনি এই চারটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা দুনিয়ার যে কোনো যুগ হোক। আপনি যদি পানি খেতেও যান, আপনি পানি ওই খাওয়াটা মন থেকে খান। আপনি অন্যমনস্ক হয়ে খাইয়েন না, তাহলে দেখবেন আপনার হচ্ছে দুর্ঘটনায় পড়বে, আপনার পানি হচ্ছে গলায় বাঁধবে। ঠিক আছে? এই জন্য যেটা আমি শুরু সবসময় বলি, যে বিলিভ ইন ইউর সিস্টেম। আপনি যে সিস্টেমের সাথে আছেন, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, আপনি এই সিস্টেমটাকে বিলিভ করেন।
বিলিভ ইন ইউর কমিউনিটি। আপনি যে কমিউনিটির সাথে আছেন, প্রোগ্রেসিভ ক্লাব, এই প্রোগ্রেসিভ ক্লাবের উপর ভাই আপনি সব সময় ট্রাস্ট করেন। আপনি শুধু তারা যে দিক নির্দেশনা দিচ্ছে, যেভাবে বলছে, আপনার মেন্টর আপনাকে যেভাবে গাইডলাইন দিচ্ছে, আপনি সেভাবে লেগে থাকেন। বিলিভ ইন ইউর কোম্পানি। আপনি যে কোম্পানির সাথে আজকে আছেন, ফরএভার লিভিং কোম্পানি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল, শুধু আপনি আপনার এই কোম্পানিটাকে বিশ্বাস করেন, আপনি লেগে থাকেন, দেখবেন আপনি সাকসেস হবেনই। এই জন্য বলা হয় দ্য কে টু সাকসেস ইজ অ্যাকশন। যে আপনি সাকসেস হওয়ার জন্য আপনি যদি অ্যাকশন নিতে পারেন, আপনার যদি ক্লিয়ার একটা মাইন্ডসেট থাকে, আপনি ওই অনুযায়ী যদি কাজ করতে পারেন, তাহলেই দেখবেন যে সাকসেস। ভাই সাকসেস হওয়াটা একদম যে খুবই কঠিন কাজ বিষয়টা তা না, যদিও খুব সহজও না। একটা প্রসেসে আপনার অবশ্যই লেগে থাকতে হবে, কিন্তু আপনার সেই অনুযায়ী অ্যাকশন নিতে হবে। আপনি শুধু ঘুমিয়ে থেকে আপনি এই মাসে 10cc বিজনেস করবেন, আপনি এই মাসে সুপারভাইজার হবেন, এটা কখনো পসিবল না। আপনি বাসায় শুয়ে শুয়ে আপনি আপনার টিমকে অর্ডার করবেন, এটা কখনো পসিবল না। আপনার মাঠে নামতে হবে, ফিল্ড ওয়ার্ক করতে হবে, পেপার ওয়ার্ক করতে হবে, অ্যাকশন নিতে হবে এইভাবে। তাহলেই আপনি আপনার নির্দিষ্ট যে গোলটা আছে বা আপনি নিজেকে যেখানে দেখতে চাইছেন, এটা পূরণ হয়ে যাবে। দেখেন, বিখ্যাত একজন সলিডার, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। বিখ্যাত একজন সলিডার আছেন, সরি আছেন না, ছিলেন, জন লুইস। ওনার একটা বিখ্যাত উক্তি আছে যে ইফ নট আস দেন হু। যদি আমরা না হই তাহলে কে? ইফ নট নাও দেন হোয়েন। যদি এখন না হয় তাহলে কখন? দেখেন, ওনার এই উক্তিটা মানে এতটা গরম একটা উক্তি, যেটা দেখলে আমার সবসময় একটা আলাদা জোশ চলে আসে। যে দেখেন ভাই, আজকে আমরা ইয়াং জেনারেশন, আমরা যদি না পারি ভাই তাহলে কে? আমরা যদি এখন না করি তাহলে কখন? তো সবার প্রতি আহ বিনীতভাবে অনুরোধ করবো যে ভাই সবাই সবার জায়গা থেকে অনেক বেশি সিরিয়াস হন। 2026 সাল আমাদের অনেক বড় কিছু করতে হবে। যে যার একটা অবস্থান 26 সালে নিজেকে অবস্থানে নিয়ে আসতে হবে, নিজের ফ্যামিলিটাকে রেস্ট দিতে হবে। সবাই সবার জায়গা থেকে খুব মরিয়া হয়ে নিজের স্বপ্নের জন্য কাজ করেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা এতক্ষণ পর্যন্ত আজকে আমার সাথে ছিলেন। আশা করি আহ সবাই অনেক বেশি ইনফরমেটিভ হয়েছেন এবং যে যার জায়গা থেকে অনেক বেশি এনজয় করেছেন। তো আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করব। আরেকটা প্রোগ্রামে হয়তো আবার দেখা হবে। তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2026 সাল সবার একটা সাকসেসফুল ইয়ার হোক, সেই প্রত্যাশায় আমি জয় বণিক আজকে এখানে বিদায় নিচ্ছি। আহ আবার হয়তো অন্য কোনো ট্রেনিং এ আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।